স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি ইশরাত জাহান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। গতকাল পর্যন্ত দেশের ৬২ জেলায় প্রচণ্ড তাপপ্রবাহ ছিল, কিন্তু গতকাল সন্ধ্যায় কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির ফলে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। তবে চুয়াডাঙ্গা সহ খুলনা ও রাজশাহী বিভাগের কয়েকটি জেলার আবহাওয়া তেমন তারতম্য হয়নি। আর এই তাপপ্রবাহে হিটস্ট্রোকজনিত সমস্যা সহ ডায়রিয়া, জন্ডিস, আমাশয় জাতীয় রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে। চিকিৎসকরা নানা রকম পরামর্শ দিচ্ছেন সুস্থ থাকার জন্য। তারা বলছেন এই সময়ে অসুস্থতা এড়াতে সচেতনতা জরুরি। আবহাওয়ার তারতম্য ও নানা রকম অসুস্থতা নিয়ে মানচিত্রের আজকের আলোচনা। আজকের বিষয় আবহাওয়ার ভিন্ন রূপ, বাড়ছে রোগবালাই। এ নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন রংপুর থেকে আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান এবং চুয়াডাঙ্গা থেকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আউলিয়া রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের মানচিত্রে। আমি প্রথমেই যেতে চাই রংপুরে। মুস্তাফিজুর রহমান, আপনার কাছে। গতকাল পর্যন্ত বেশ কয়েকটা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। চুয়াডাঙ্গায় আজকে আমি সবশেষ যেটা জেনেছি যে ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। আজকের এবং আগামী কয়েকদিনের তাপমাত্রা কেমন থাকবে যদি একটু বলেন আমাদেরকে, সারা দেশেই। আচ্ছা, দেখুন, এপ্রিল মাস হচ্ছে বর্ষের উষ্ণতম মাস, দেন হচ্ছে মে মাস। এই মাসগুলোতে সাধারণত আপনার তাপপ্রবাহ পরিলক্ষিত হয়, অর্থাৎ মৃদু থেকে তীব্র ধরনের তাপপ্রবাহ পরিলক্ষিত হয়। মৃদু তাপপ্রবাহ, দেন মাঝারি ধরনের তাপপ্রবাহ, তারপর হচ্ছে তীব্র তাপপ্রবাহ, কোথাও কোথাও অতি তীব্র তাপপ্রবাহ পরিলক্ষিত হয়। আপনি দেখবেন গত কয়েকদিন ধরে, প্রায় গত ৯ তারিখ থেকে দেশের বিভিন্ন জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে তাপমাত্রা রয়েছে। অর্থাৎ সেই এলাকাগুলোতে, ম্যাক্সিমাম জেলাগুলোতেই আপনার মৃদু থেকে মাঝারি, দেন অতি তীব্র কোথাও কোথাও বয়ে যাচ্ছে, তীব্র থেকে অতি তীব্র বয়ে যাচ্ছে। তো এই ধরনের যে প্রবাহটা, এটা সাধারণত এই সময়টাতে থাকার অন্যতম কারণ হচ্ছে কয়েকটি কারণ। একটা হচ্ছে যে সূর্যের আলোর ডিরেক্টলি কিরণ দেওয়া সারফেসে, যে কারণে সারফেস এই হিটটাকে অ্যাবজর্ব করে। হিটটা যখন অ্যাবজর্ব করে তখন এই সারফেসটা খুব দ্রুত উত্তপ্ত হয়ে যায়, যে কারণে টেম্পারেচারটা খুব দ্রুত রেজ করে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, এই সময়টাতে যদি ক্লাউড না থাকে তখন সূর্যের আলোটা কিন্তু ডিরেক্টলি ভূপৃষ্ঠে আসে। এই সব মিলিয়ে এই সময়টাতে তাপমাত্রা খুব বেশি পরিলক্ষিত হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই সময়টাতে দেখবেন যে বাতাসে আর্দ্রতার পরিমাণটা অনেক বেড়ে যায়, যে কারণে সব মিলিয়ে অস্বস্তিকর একটা ভ্যাপসা গরম কিন্তু এই সময়টাতে অনুভূত হয়, যেটা আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি। আজকে থেকেই পরিস্থিতি কিছুটা স্বস্তির মধ্যে রয়েছে। অর্থাৎ আজকে থেকে তাপমাত্রা আপনি দেখবেন যে কোথাও কোথাও ৩৮ ডিগ্রি সেলসিয়াস রয়েছে, কোথাও ৩৫-৩৬ এবং কোথাও ৩৫-এর নিচেও চলে আসছে। তো এটা একটা আমাদের জন্য স্বস্তিকর অবস্থা। এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা বেড়ে গিয়ে অস্বস্তিকর কোনো পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা আপাতত নাই। আজকে থেকে যে বৃষ্টিপাতটা শুরু হয়েছে, অর্থাৎ আকাশে আমরা মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি, সেই ঘনঘটাটা আগামী কয়েকটা দিন বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। এখন যে বৃষ্টিটা থেমে থেমে হচ্ছে, সেই বৃষ্টিটা আপনি দেখবেন ১৩ তারিখ বা ১৪ তারিখ পর্যন্ত অল্প পরিসরে হবে। দেন ১৫ তারিখের পর থেকে, ১৪ অথবা ১৫ তারিখের পর থেকে বড় পরিসরে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতটা হয়ে গেলে তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা তেমন একটা থাকে না, অর্থাৎ তাপমাত্রাটা সহনীয় একটা পর্যায়ে থাকে। আপনি যদি বলি সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যটা প্রায় কাছাকাছি এসে যায়, যে কারণে আপনার তাপমাত্রাটা খুব বেশি অনুভূত হওয়ার সুযোগ এই সময়টাতে থাকে না, যে কারণে আপনার এই গরমজনিত যে সমস্যাগুলো হয়, যে রোগ ব্যাধিগুলো হয়, যে রোগ বালাইগুলো হয়, সেগুলো এই সময়টাতে হওয়ার সম্ভাবনা থাকে না। এই সময় আরেকটা বিষয় হচ্ছে, দেখবেন আপনি বাতাসটা সাধারণত বেঙ্গলের দিক থেকে আসে, অর্থাৎ প্রচুর ময়সা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে, যে কারণে যদি কিছুদিন পর্যন্ত বৃষ্টিপাত না হয়, তারপরেই কিন্তু থান্ডার স্টর্ম সহ একটা ভালো মানের বৃষ্টিপাত হওয়ার পসিবিলিটি ক্রিয়েট হয়, যেটা আমরা গত কয়েকদিনে লক্ষ্য করেছি যে গত কয়েকদিনেই বৃষ্টিপাত তেমন ছিল না, বাট আজকে থেকে বৃষ্টিপাতটা লক্ষণীয় পর্যায়ে চলে আসছে। এবং এর কারণে কিন্তু মানুষের যে গত কয়েকদিনের গরমে নাভিশ্বাস উঠেছিল, সেটা থেকে এখন মানুষ একটা স্বস্তিকর পর্যায়ে আসছে। এবং আমরা আশা করতেছি সেটা আগামী আরও বেশ কয়েকদিন কন্টিনিউ করবে, অর্থাৎ মানুষের এই নাভিশ্বাসটা গরমজনিত কারণে বা তীব্র তাপদাহজনিত কারণে যে নাভিশ্বাস উঠেছে, সেটা থেকে মানুষ অনেকটাই মুক্তি পাবে বলে মনে করি। জি, ধন্যবাদ আপনার কাছে। আমি আবারও আসবো। আমি একটু চুয়াডাঙ্গা যেতে চাই ডাক্তার আউলিয়া রহমান, আপনার কাছে। এখন আজকে থেকে একটু আবহাওয়াটা স্বস্তির, কিন্তু এর আগে একটা লম্বা সময় ধরে গরমে
অস্বস্তিতে ছিল সবাই। তো এই অস্বস্তিকর গরমের মধ্যে ঘেমে নিয়ে একাকার হয়ে অনেকে নানা ধরনের অসুখে পড়েছে। আপনার কাছে একটু জানতে চাই যে হচ্ছে প্রথমে শিশুদের অসুস্থতা নিয়ে, শিশুরা হসপিটালে প্রচুর শিশু ভর্তি হয়েছে। একটু যদি বলেন যে কী ধরনের অসুস্থতা নিয়ে শিশুরা ভর্তি হয়েছে এবং তাদের চিকিৎসার ব্যাপারে যদি একটু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই তীব্র গরমে বা হিট স্ট্রোকে শিশুরা এবং বৃদ্ধরাই সবচেয়ে বেশি ভালনারেবল, তারাই ক্ষতিগ্রস্ত বেশি হয়। এখানে আমাদের শিশুদের ভিতরে যেটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় সেটা হলো তাদের ডিহাইড্রেশন হয়, অর্থাৎ পাতলা পায়খানা হয় এবং শরীরের পানির স্বল্পতা দেখা দেয়। তাছাড়াও শিশুরা বিভিন্ন রকম যে খাবারগুলো গ্রহণ করে, সেই গরমে তো যে খাবারগুলো নেয় সেখান থেকেও কিন্তু ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে। তাছাড়াও ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোক বা সান স্ট্রোক, যেটা আমরা অনেক সময় বলে থাকি, সেটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমাদের চুয়াডাঙ্গার সবচেয়ে আশার কথা যে এখানে এখন পর্যন্ত হিট স্ট্রোক জনিত কোনো রোগী এখন পর্যন্ত ভর্তি হয়নি। 4টা উপজেলায় আমি সকাল থেকে খোঁজ নিয়েছি, এখন পর্যন্ত হয় নাই। যদি হয়ে থাকে আমরা আমাদের মতো পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করে রেখেছি। তবে যেটা হয় আর কি, আমরা বলি যে আমাদের শরীরে লাল হয়ে যায়, যেটা বলে রেড স্কিন বলে আর কি। তাছাড়াও অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে, তারপরে আবল তাবল বকতে পারে, ঘাম হতে পারে, শরীরে প্রচন্ড ঘাম হতে পারে। এগুলা নিয়েই সাধারণত বাচ্চারা এবং বয়স্ক যারা আছে তারা হসপিটালে ভর্তি হয়। আর এটা ঘটে কখন? যখন আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা অথবা 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে থাকে, সাধারণত সে সময়ে এ ধরনের সমস্যা দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে দ্রুত রোগীকে ঠান্ডা করতে হবে। এই ঠান্ডার যে সকল পদ্ধতি তাৎক্ষণিক যেটা অ্যাভেলেবল সেটা দিয়ে আমাদেরকে রোগীকে ঠান্ডা করতে হবে। অর্থাৎ তাকে কুলিং, ফ্যানিং বা স্প্রেইং ওয়াটার যেটা বলা হয়, সেগুলা যদি আমরা তাৎক্ষণিকভাবে শরীরের তাপমাত্রাটা কুল করতে পারি, ঠান্ডা করতে পারি, সেক্ষেত্রে তারা কিন্তু এই তাপমাত্রা কমাইতে হবে। এটাই হলো প্রধান চিকিৎসা আর কি। মানে অন্যান্য মেডিকেশনের থেকে এই মেডিকেশন, মানে ওষুধের থেকে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে প্রথমে এই লক্ষ্যে তাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ হসপিটালে আসার আগেই যদি এই পদ্ধতিগুলা বা এই মেজারগুলা নেওয়া যায়, তাহলে কিন্তু রোগীরা সুস্থ থাকবে এবং রোগীদেরকে বাঁচানো সম্ভব হবে। তাছাড়া আমাদের যদি ডিলে হয় চিকিৎসা করতে, আপনার কাছ থেকে আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। মানচিত্র একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি আবহাওয়ার ভিন্ন রূপ বাড়ছে রোগবালাই এই প্রসঙ্গ নিয়ে। এ নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা থেকে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এবং চুয়াডাঙ্গা থেকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আউলিয়া রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই ঢাকায় আবুল কালাম মল্লিক আপনার কাছে আসতে চাই। আজকে আবহাওয়া একটু স্বস্তিকর, এই স্বস্তি কতদিন থাকবে এইটা একটু জানবো আপনার কাছ থেকে। আরেকটা ব্যাপার জানতে চাই, এই স্বস্তির মধ্যে অস্বস্তিকর এবং একটা আতঙ্ক তৈরি হয়েছে, সেটা হলো বজ্রপাতে গতকালকেও 10 জনের বেশি মারা গেছে, 11-12 জন, নানা রকম তথ্য পাচ্ছি। তো এই ব্যাপারটাতে করণীয় কি একটু যদি আমাদেরকে বলেন আপনি। আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশের মে মাস খুবই উষ্ণতম মাস, এপ্রিল মাস সবচেয়ে উষ্ণতম মাস, মে মাস উষ্ণতম মাস। এই মাসেই আমাদের তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড 1972 সালের 18ই মে 45.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এ মাসের দুটি বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। একটি হলো যে তাপমাত্রার ঊর্ধ্বগতি, এবং কখনো কখনো তাপমাত্রা যখন 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায় তখন তাকে আমরা তাপপ্রবাহ বলে থাকি। এবং গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন যে শুধু সুনামগঞ্জ এবং সিলেট বাদে সারা বাংলাদেশ উত্তপ্ত ছিল। তাপমাত্রা 35 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। সেই জন্য এই তাপমাত্রায় সবাই নাবিশ্বাস ছিল, কিন্তু এই তাপমাত্রার ঊর্ধ্বগতি থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো বজ্রঝড়। গতকালকে থেকেই
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড় সৃষ্টি হয়েছে। আজকেও দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নর্দার্ন পার্ট অফ দ্য কান্ট্রি এবং নর্থ ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রিতে বজ্রঝড় হয়েছে। এবং এই বজ্রঝড় কিন্তু একটি মাল্টি হ্যাজার্ড সিস্টেম, কারণ এর সাথে থাকে আহ, অনেক ভারী বৃষ্টিপাত, এর সাথে থাকে দমকা বাতাস ঝোড়ো হওয়া, এর সাথে কখনো কখনো থাকে শিলা বৃষ্টি এবং বজ্রপাত। এবং আপনারা জেনে থাকবেন যে প্রতি বছর বাংলাদেশে প্রায় করে 300 লোক বজ্রপাতে মারা যায়। এটি খুবই অ্যালার্মিং। এই বজ্রপাতে যাতে মৃত্যু কম হয় সেজন্য আমরা কিন্তু 1 এপ্রিল থেকেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিয়মিতভাবে লাইটনিং অ্যালার্ট মেসেজ দিয়ে থাকে। কোন এলাকায় কখন কোন সময় ধরে লাইটনিং হতে পারে সেই সংক্রান্ত অ্যালার্ট মেসেজ আমরা দিয়ে থাকি। এবং এই বজ্রপাত থেকে রক্ষা করার একমাত্র উপায় হলো ঘরে অবস্থান করা। সেই কারণে আমরা একটি স্লোগানকে আপনারা যদি প্রচার করেন, তাহলে এই যে মৃত্যুর মিছিল, তা থেকে অনেক বহুলাংশে এই মৃত্যুর সংখ্যা কমানো যেতে পারে। স্লোগানটি হলো, বজ্রধ্বনি শুনবেন যখনই, ঘরে যাবেন তখনই। কারণ যখনই বজ্রধ্বনি শুনবেন তখন আপনি এই বজ্র ঝড় এরিয়ার মধ্যে আওতাধীন আছেন। কোনো কর্মী খোলা মাঠে থাকা যাবে না, বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না, জলাধারের মধ্যে বা ওয়াটার বডির সাথে স্পর্শ করে থাকা যাবে না, দৌড়ে ঘরে যেতে হবে। ছাতা নিরাপদ নয়, খোলা মাঠে নিচু হয়ে বসে থাকা আমরা কোনো সময় উৎসাহিত করি না। ইলেকট্রিক এবং ইলেকট্রনিক ডিভাইসগুলো আনপ্লাগ করে রাখতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো, যখন শিলাবৃষ্টি যদি হয়ে থাকে, জি। শিলা কুড়ানোর নামে কখনোই বাইরে যাওয়া যাবে না। কারণ শিলাবৃষ্টি যে বরাবর হয় হুম, সেই বরাবর সাধারণত বজ্রপাত হয়ে থাকে বেশি। এই কারণে জি। অবশ্যই বজ্রপাত থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, বজ্রমেঘ দেখে চিনতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে। কারণ জনসচেতনতাই এই বজ্র বৃষ্টি থেকে, বজ্রপাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে। জি, ধন্যবাদ আবুল কালাম মল্লিক। আমি একটু আবার ইয়েতে যাব, চুয়াডাঙ্গা যাব। ডক্টর আলিয়া রহমান, আপনার কাছে আসতে চাই। গরমের অসুস্থতা নিয়ে কথা বলছিলাম আমরা। পানিবাহিত রোগের একটা প্রাদুর্ভাব এই সময়টাতে বাড়ে। মানুষ তো বাইরে বিভিন্ন রকমের পানীয় গ্রহণ করে থাকছে এই সময়টাতে এই গরমের কারণে। এইটা ছাড়া অন্য কি কারণে এই পানিবাহিত রোগের প্রাদুর্ভাবটা বাড়ে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে তীব্র গরমের কারণে মানুষ তার তৃষ্ণা মেটানোর জন্য পানি পান করার জন্য মানে সে ব্যস্ত থাকে, মানে কিভাবে সে পানি খাবে আর কি। সেই কারণেই বিশুদ্ধ পানি যদি না খায় তাহলে আমাদের পানিবাহিত যে সমস্ত রোগবালাইগুলো আছে, ডায়রিয়া, আমাশা, কলেরা, এইগুলা ছড়ানোর সম্ভাবনা খুব বেশি থাকে। কাজে আমাদের সর্বপ্রথম এই সময় উচিত হলেও যে বিশুদ্ধ পানি পান করা। আর আহ সবচেয়ে বেশি দেখা যায় রাস্তাঘাটে কি হয়, মানুষ ওই শরবত খায়, বিভিন্ন রকম আখের রস খায়, এগুলা কিন্তু, বা আইসক্রিম দিয়ে মিশ্রিত পানি খায়, এইগুলা খুবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেননা আখের রস এমনি খাওয়া ভালো, ঠিক আছে, কিন্তু সেটা যদি এমন হয়, আখের রস থেকে কিন্তু আমাদের অনেক রোগ জীবাণু মানুষের শরীরে প্রবেশ করতে পারে। যেমন একই গ্লাস, সেই গ্লাসটা করতেছে কি একই পানিতে বারবার ধুয়ে বিভিন্ন মানুষ খাচ্ছে। এতে আমাদের কিছু কিছু যেমন হেপাটাইটিস বি ভাইরাস আছে, আরো কিছু ভাইরাস আছে, এই ফিকো ওরাল রুটে যেগুলা মানে ট্রান্সমিশন হয়, এটা হওয়ার সম্ভাবনা আছে। আরো মানে এর ফলশ্রুতিতে কিন্তু আমাদের ডায়রিয়া, জন্ডিসও হয়ে যেতে। আরো কিছু যারা যে ওই সস্তা এই সস্তায় যে সমস্ত পানীয়গুলো পাওয়া যায়, ওরা তো যে কোনো জায়গা থেকে নিয়ে আসে, এগুলো বিশুদ্ধ না। সেক্ষেত্রে আমাদের শরীরে জীবাণু ঢুকতে পারে এবং আমাদের পেটের পীড়াগুলা হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে আমরা সবসময় বলে থাকি যে গরমে বিশুদ্ধ পানি যেন পান করে। আর আমাদের এই কারণেই কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। আর জি, গরম অসংখ্য যত গরম ধন্যবাদ। বাড়বে, জি, খাবার ধন্যবাদ। ফুড পয়জনিং ধন্যবাদ হওয়ার ডক্টর আলিয়া রহমান, সম্ভাবনা। ধন্যবাদ আবুল কালাম মল্লিক আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকে মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।